আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ষোড়শ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প এপ ম্যান রহস্য। আজ থাকলো প্রথম পর্ব। নরবানর এবং গোপন ফাইল। নভেম্বর মাসের এক রবিবারের সকাল ইলিয়ট রোড এলাকায় কর্নেলের 3 তলার অ্যাপার্টমেন্টে আড্ডা দিতে গিয়েছিলাম। কর্নেল কফি পান শেষ করে চুরুট জেলে একটা প্রকাণ্ড বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। সম্ভবত তিনি কিছু খুঁজছিলেন। মুখটা বেজায় গম্ভীর। আমি সোফার এক কোণে বসে একটা সচিত্র রঙিন পত্রিকার ভিতর ছবি দেখছিলাম। পত্রিকাটি বিদেশি এবং বিজ্ঞান বিষয়ক। অদূরে প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই, সেদিনকার একটা খবরের কাগজ পড়ছিলেন। তার ডান হাতে 2 আঙুলে অ্যাক্টিভ নস্যি। তখন আর নস্যিটা নাকে গোজেননি। হঠাৎ তিনি বলে উঠলেন, আরে কয় কি, নর বানর। বললুম, এপ ম্যান হালদার মশাই, লক্ষ লক্ষ বছর আগেকার ক্রোমাগণন প্রজাতি, মানুষ আর বানর জাতীয় প্রাণীর মাঝামাঝি আর কি। খাইছে। হালদার মশাই নস্যিটুকু নাকে গুঁজে রুমালে হাত আর নাক মুছলেন। কাগজে লিখছে, নরবানর প্রথমে দিল্লিতে, তারপর গুজরাটে, শেষে ঝাড়খণ্ডের বরমডিহায় উৎপাত বাঁধাইছে। পিঠে ডানা আছে কিনা লেখে নাই জয়ন্তবাবু। আপনাকে সাংবাদিকরা সত্যি দিনকে রাত্র বানাইতে পারেন। বলে প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোক তার ডান হাতে তর্জনী তুলে অদৃশ্য ম্যাপ দেখালেন। দিল্লি, এইখানে গুজরাট, আর এইখানে হইল গিয়া ঝাড়খণ্ড। কর্নেল বলে উঠলেন, একটা ত্রিভুজ। অমনি গোয়েন্দা প্রবর উত্তেজিত হয়ে বললেন, কি কইলেন কি কইলেন? দিল্লি থেকে গুজরাট পর্যন্ত ত্রিভুজের একটা বাহু, গুজরাট থেকে ঝাড়খণ্ডের বরমডিহা দ্বিতীয় বাহু, বরমডিহা থেকে দিল্লি পর্যন্ত একটা রেখা টানলে হবে তৃতীয় বাহু। ত্রিভুজের 3টি বাহু, কোনও 3টি। ব্যাপারটা সে জ্যামিতি হালদার মশাই। গোয়েন্দা প্রবর কি বুঝলেন কে জানে, বললেন, ঠিক কইছেন, তবে পিচাস হইলে কথা ছিল। লিখছেন নর বানর। জয়ন্তবাবু কইলেন এপ ম্যান। আর কি কইলেন যেন? হালদার মশাই পিসাজকে পিচাস বলেন। ওকে শুধরে দেওয়ার চেষ্টা বৃথা। বললুম, এপ ম্যান বলতে ক্রোম্যাগণন বোঝায়। এমন হতেই পারে 2 বাত হিমালয়ের কোনো দুর্গম গুহায় এতকাল এপ ম্যান বংশের একজন বেঁচে ছিল। কোনো কারণে এবার সে বেরিয়ে এসেছে। হালদার মশাইয়ের একথা মনোৎপুত হলো না। তিনি বললেন, মশাই, 40 বৎসর পুলিশের চাকরি করছি, কত মহা শ্মশান বন বাদার ঘুরছি। লোকে কইতো শ্মশানে পিচাস থাকে, একখানো দেখি নাই, তো আপনাগো এপ ম্যান। কর্নেল বললেন, নরবানরের চেহারার সঙ্গে পিশাচের চেহারার মিল অবশ্য আছে। হাসতে হাসতে বললুম, হালদার মশাই, আপনি বরমডিহা চলে যান, এপ ম্যানকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিন।
আপনার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। হালদার মশাই হাসলেন না, তিনি আবার খবরটা পড়তে থাকলেন। উত্তেজনায় তার গোঁফের 2 ডগা তিরতির করে কাঁপছিল। এদিকে কর্নেল আবার সেই বইয়ের পাতায় চোখ রেখেছেন। একটু পরে তিনি আপন মনে বিড়বিড় করে বললেন, পেফিও পেদিলাম ভিল্লোসাম। গোয়েন্দাপ্রবর আবার চমকে উঠে বললেন, কি কইলেন? এক বিরল প্রজাতির অর্কিড পাহাড়ি এলাকায় জন্মায়। 1834 খ্রিস্টাব্দে ফাদার জনসন চেরাপুঞ্জি এলাকা থেকে এর একটা চারা নিয়ে ছোটনাগপুর অঞ্চলে চাষ করেন। তিনি সফল হয়েছিল। বললাম, ওটা অর্কিডের বই? হ্যাঁ, বলে কর্নেল তার সাদা দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে ফেললেন। ফাদার জনসনের গির্জাটা কি বরমডিহায়? কথাটা কৌতুকে বলেছিলাম, কিন্তু বৃদ্ধ প্রকৃতি বিজ্ঞানী আমাকে অবাক করে বললেন, ঠিক ধরেছ। ঘটনা হলো, আজকের কাগজে বরমডিহার খবরটা পড়ে মনে হয়েছিল নামটা আমার চেনা, তাই এই বইয়ে খোঁজাখুঁজি করছিল। শেষে পেয়েও গেলুম। এই দেখো কি অসাধারণ ফুল। এই দেখো ফাদার জনসন এবং তার গির্জার ছবি। 1834 খ্রিস্টাব্দের বরমডিহার অবস্থাও টের পাবে। হালদার মশাই বললেন, কর্নেল স্যার কি কখনো বরমডিহা গেছিলেন? বছর 5 আগে ওই অর্কিডের খোঁজে গিয়েছিল, একটা চারা এনেছিল, কিন্তু আমার দুর্ভাগ্য সেটা বাঁচাতে পারিনি। কলকাতার আবহাওয়া আর ছোটনাগপুর পাহাড় এলাকার আবহাওয়া এক নয়। সবখানে পাহাড়ের উপর আবহাওয়াটা মোটামুটি ঠান্ডাই থাকে। হালদার মশাই খবরের কাগজটা তুলে ধরে বললেন, খবরে লিখছে নরবানর দিল্লি আর গুজরাটে লোকেদের রাত্রিকালে শুধু তাড়া করছে, কিন্তু বরমডিহায় গিয়া সেদিনেও লোকেদের দেখা দিচ্ছে। পুলিশে তারা রাইফেল লইয়া তাড়া করছিল, গুলিও ছুটছিল কয়েক রাউন্ড, কিন্তু আশ্চর্য ঘটনা, নরবানর গুলি খাইয়া মরে নাই, এক্কেরে ভ্যানিস হইয়া গেছে। কর্নেল মিটিমিটি হেসে অর্কিডের বই টেবিলে রাখলেন। তারপর ড্রয়ার খুলে ক্লিপে আটা একগোছা খবরের কাটিং বের করে বললেন, আগের খবরগুলো আপনার চোখ এড়িয়ে গেছে, এই নিন পড়ে দেখুন। দিল্লি আর গুজরাটে নরবানর কি করেছে তার ডিটেল বিবরণ পেয়ে যাবেন। গোয়েন্দাপ্রবর কাটিংগুলো নিয়ে সোজা হয়ে বসলেন। তিনি ঠ্যাঙা শক্ত সামর্থ্য গড়নের মানুষ, তবে মোটা সোটা নন। মাথার চুল খুঁটিয়ে ছাটেন, তাতে তার ছদ্মবেশ ধরার নাকি সুবিধা হয়। নভেম্বরে কলকাতায় এখনো ফুল স্পিডে পাখা ঘুরছে, অর্থাৎ শীত পড়েনি, তাই তার পরনে শুধু প্যান্ট শার্ট। এতক্ষণে ব্যাপারটা নিয়ে তার সঙ্গে কৌতুক করছিল, কিন্তু কর্নেল নরবানরের খবরের একগোছা কাটিং রেখেছেন এবং তাকে পড়তে দিলেন দেখে আমি অবাক হয়েছিলাম। বললুম, কর্নেল, খবরগুলো তো গত গ্রীষ্মের। কর্নেল হাসলেন, হ্যাঁ, তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকা ফলাও করে ছেপেছিল। সে তো আমাদের দিল্লি আর সুরাটের সংবাদদাতার পাঠানো খবর, কিন্তু আজকের খবর তোমাদের রাঁচি সংবাদদাতা পুলিশ সূত্রে পেয়েছেন। বরমডিহায় তিনি ছাড়া আরো অনেক কাগজের রিপোর্টার, এমনকি টিভির লোকজনও ক্যামেরা নিয়ে ছুটে গেছে। জয়ন্ত, এপম্যান বা লক্ষ লক্ষ বছর আগের ক্রমাগণন হোক, পুলিশ যখন এবার তাকে সচক্ষে দেখেছে এবং গুলি ছুঁড়েছে, তখন ঘটনাটা উড়িয়ে দেওয়া যায় না। উত্তেজিত হয়ে উঠেছিলাম এবার। বললাম, দিল্লি বা সুরাটের পুলিশ এপম্যানের গুজব শুনেছিল, শুধু তাকে দেখতে পায়নি? তাহলে কি? আমার কথায় বাধা পড়ল। ডোরবেল বাজলো এবং কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে ষষ্ঠীচরণের পিছনে একজন প্রৌঢ় ভদ্রলোক ড্রয়িং রুমে ঢুকে কর্নেলকে নমস্কার করে তার সামনাসামনি সোফায় বসলেন। তার চেহারায় স্মার্টনেস স্পষ্ট, গায়ের রং ফর্সা, পরনে স্যুট টাই এবং হাতে একটা ব্রিফকেস। কর্নেল বললেন, ষষ্ঠী, কফি নিয়ে আয়,
আমরাও আর এক দফা কফি খাবো। ষষ্ঠী দ্রুত চলে গেল। আগন্তুক আমাকে এবং হালদার মশাইকে একবার দেখে নিয়ে বললেন, কর্নেল সরকার, আমি গত রাত্রে নিউ আলিপুর থেকে আপনাকে ফোন করেছিলাম। আমার নাম অনিমেষ কান্তি সিংহ, তবে আমি একে সিনহা নামেই পরিচিত। এই আমার নেম কার্ড। কর্নেল নেম কার্ড নিয়ে বললেন, আগে কফি আসুক, তারপর কথা হবে। আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, কফি নার্ভ চাঙ্গা করে। মিস্টার সিনহা কর্নেলের কথায় একটু হাসবার চেষ্টা করে বললেন, হ্যাঁ আমি ক্লান্ত, তবে সেটা ট্রেন জার্নির জন্য নয়। আমার মানসিক অবস্থার কথা আপনি বুঝতেই পারছেন তো। বলে তিনি আবার আমার এবং হালদার মশাইয়ের দিকে তাকালেন। কর্নেল বললেন, এদের সামনে আপনার কথা বলার অসুবিধা নেই, এদের দুজনই আমার সহযোগী। আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সুখ্যাত সাংবাদিক, আমার স্নেহভাজন বন্ধু। উনি মিস্টার কে কে হালদার, প্রাইভেট ডিটেকটিভ এবং সরকারি ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন প্রাক্তন অফিসার। গণেশ অ্যাভিনিউয়ে ওনার একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে। আমরা পরস্পর নমস্কার বিনিময় করলাম। মিস্টার সিনহা এবার মুখ নামিয়ে হাতের আঙুলের আংটিগুলো নাড়াচাড়া করতে থাকলেন। দেখলুম তার বাঁ হাতের 4টে আঙুলেই নানা রঙের আংটি। বুঝলুম উনি জ্যোতিষে বিশ্বাসী। জ্যোতিষীর পরামর্শে আঙুলে গ্রহ শান্তির রত্ন ধারণ করেছেন। নিশ্চয়ই ওর জীবনে কিছু অশান্তির ব্যাপার আছে। গোয়েন্দাপ্রবর গুলি গুলি চোখে তাকে দেখছিলেন। এবার বললেন, আপনি বিজনেস করেন? মিস্টার সিনহা বললেন, আপনি প্রাক্তন পুলিশ অফিসার, আপনার অনুমান মিথ্যা হতে পারে না। হ্যাঁ আমি বিজনেস করি, তবে আমার কিছু কলকারখানা আছে, কাজেই সেই কলকারখানায় উৎপন্ন জিনিসপত্র নিয়েই আমার বিজনেস। এই সময় ষষ্ঠীচরণ এসে কফির ট্রে রেখে গেল। কর্নেল বললেন, কফি খান মিস্টার সিনহা, তারপর কথা। মিস্টার সিনহা কফির পেয়ালায় কয়েকবার চুমুক দেওয়ার পর বললেন, কর্নেল সরকারকে গত রাত্রে ফোনেই বলেছি, বরমডিহার ফাদার হফম্যানের কাছে কথা প্রসঙ্গে আপনার পরিচয় পেয়েছিল। কর্নেল বললেন, ফাদার হফম্যান এখনো বরমডিহায় আছেন জানতুম না, জেনে খুশি হয়েছি। ফাদার বলেছিলেন বরমডিহা এলাকা আপনার সুপরিচিত। হ্যাঁ, তবে 5 বছরে সেখানকার অনেক পরিবর্তন হওয়া স্বাভাবিক। পরিবর্তন হয়েছে, বরমডিহা এখন মহকুমা শহর হয়ে গেছে। তবে ফাদার হফম্যানের মিশন, অফিস, চার্চ, স্কুল এখনো শহরের বাইরে থেকে গেছে। যাই হোক, আমার বিপদের কথা বলি। হালদার মশাই উত্তেজিতভাবে বলে উঠলেন, নরবানরের পাল্লায় পড়েছেন? কর্নেল একটু হেসে বললেন, কথাটা ওকেই বলতে দেওয়া উচিত হালদার মশাই। মিস্টার সিনহা একটু বিরক্ত হয়েছেন, তা ওর মুখ দেখেই বোঝা গেল। তিনি বললেন, নরবানর হোক কিংবা গরিলা, শিম্পাঞ্জি, যাই হোক, আমার বিপদ তার জন্য নয়। বরমডিহার কাছেই আমার ইলেকট্রনিক গ্যাজেট তৈরির কারখানা আছে। সেখান থেকে তৈরি সব জিনিস টাউন এরিয়ায় আমার কোম্পানির অফিসের পিছনে গোডাউনে এনে রাখা হয়। আজ রবিবার, গত শুক্রবার রাত্রে গুদাম খালি করে তারা প্রায় 1 কোটি টাকার জিনিস ডাকাতি করেছে। 2 জন সশস্ত্র দারোয়ান গোডাউন পাহারা দিত। ডাকাতরা তাদের খুন করেছে, বন্দুক দুটো টুকরো টুকরো করে ভেঙে ছুঁড়ে ফেলেছে। কর্নেল বললেন, খুন করেছে কিভাবে? গোডাউনটা অফিসের পিছনে একটা টিলা পাহাড়ের গায়ে। ডাকাতরা দারোয়ানদের তুলে নিয়ে গিয়ে টিলার পশ্চিমে প্রায় 300 ফুট নিচের ছোট্ট নদীতে ছুঁড়ে ফেলেছিল। কিন্তু নদীতে পাথর আছে, সেই পাথরে পড়ে 2টো লাশও দলা পাকিয়ে বিভৎস হয়ে গেছে। হালদার মশাই বলে উঠলেন, নরবানর! ডাকাতরা নরবানর পুষছে। আপনি কইলেন আপনার বিপদ নরবানর বাধায় নাই, কিন্তু এ কাজ নরবানর ছাড়া আর কারণ না। মিস্টার সিনহার মুখে আবার বিরক্তির ছাপ ফুটে উঠল। তিনি বললেন, আপনি প্রাক্তন পুলিশ অফিসার, পুলিশের মতোই আপনার ধারণা। বরমডিহার পুলিশও তাই বলেছিল।
কিন্তু খুঁটিয়ে তদন্ত করে রাঁচি থেকে আসা পুলিশের এক্সপার্ট টিম বলেছেন ডাকাতরা মানুষ, রাত্রে শিশির পড়ে, কাজেই মানুষের জুতোর ছাপ স্পষ্ট পড়েছিল। নর বানর বলুন, কিংকং বলুন, গরিলা শিম্পাঞ্জি বলুন, তারা কি জুতো পরে? বরমডিহার পুলিশ যে কালো লোমস প্রাণীটিকে টর্চের আলো দেখতে পেয়েছিল, তার পায়ের পাতা প্রকাণ্ড। তার পায়ের ছাপ তুলে রাঁচিতে ফরেনসিক ডিপার্টমেন্টে আগেই পাঠানো হয়েছিল। আমার অফিস আর গোডাউনের কাছে বা দূরে তেমন কোনো অস্বাভাবিক পায়ের ছাপ পাওয়া যায়নি। তার চেয়েও বড় কথা, নরবানরকে বরমডিহা টাউনের মধ্যে বা কাছাকাছি কোথাও দেখা যায়নি। দেখা গিয়েছিল মৌলি নদীর ওপারে পাহাড়ি জঙ্গলের মধ্যে আদিবাসীদের বস্তিতে। তাদের কাছে খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে রাত্রে ওত পেতেছিল। তারা নাকি জন্তুটাকে গুলি করেছিল, কিন্তু জন্তুটা উধাও হয়ে যায়। কর্নেল গম্ভীর মুখে শুনছিলেন, এবার বললেন, আপনি গত রাত্রে ফোনে আমাকে বিপদে পড়েছেন বলেছিলেন, আজ এ ঘরে ঢুকেও তাই বললেন। মিস্টার সিনহা, কোটি টাকার মাল ডাকাতি হওয়াটা আপনার পক্ষে বিপদ তো নিশ্চয়ই, কিন্তু আপনি যদি ডাকাতির কিনারা করে দিতে বলেন, সেটা তো আমার করার মতো কাজ নয়, ওটা পুলিশের কাজ। ফাদার হফম্যান আশা করি এই কারণে আপনাকে আমার পরিচয় দেননি। মিস্টার সিনহা জোরে শ্বাস ছেড়ে বললেন, আপনি ঠিকই বলেছেন কর্নেল সরকার, আমি সেজন্য আপনার কাছে ছুটে আসিনি। তাহলে সেই কথাটা এবার বলুন। অনিমেষ কান্তি সিংহ একটু চুপ থাকার পর বললেন, ব্যাপারটা অত্যন্ত গোপনীয়। নির্দ্বিধায় বলতে পারেন, এরা আমার ঘনিষ্ঠ সহযোগী, এদের কাছে আমার কিছু গোপন থাকে না। একটু ইতস্তত করার পর মিস্টার সিনহা আসতে বললেন, কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা বিভাগের এক উচ্চ পদস্থ অফিসারের সঙ্গে আমার আত্মীয়তা আছে। প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণাগারে স্থল বাহিনীর জন্য একটি বিশেষ যন্ত্র উদ্ভাবিত হয়েছে। সেই যন্ত্রটি চালু করতে হলে ইলেকট্রিক পাওয়ার সার্কিট সংক্রান্ত একটি সুইচ দরকার। সুইচটির জন্য তো প্রকাশ্যে টেন্ডার ডাকা যায় না। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে গোপনে বিশ্বস্ত কোনো কোম্পানিকে অর্ডার দেওয়া হয়। সেই অর্ডার আমি পেয়েছিলাম। সুইচটি তৈরি করা এখনো যায়নি, কাজ চলছিল খুব গোপনে। এদিকে প্রতিরক্ষা গবেষণাগারের উদ্ভাবিত যন্ত্রের নকশা এবং প্রয়োগ কৌশল সংক্রান্ত পেপারের একটি জেরক্স কপি আমাকে দেওয়া হয়েছিল। ওটার সাহায্যেই সুইচ তৈরি করতে হবে। তো সেই নকশা ও পেপারের গোপন ফাইলটি কিভাবে আমার কাছ থেকে সেই ডাকাতির পর চুরি গেছে? কোথায় রেখেছিলেন ফাইল? এটাই আশ্চর্য। ফাইলটা আমি প্রতিদিন সঙ্গে নিয়ে কারখানায় যেতাম। রমেশ লালা এবং সিদ্ধেশ্বর রাও নামে দুজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সুইচ তৈরির চেষ্টা করতেন। অর্থাৎ আমরা তিনজন শুধু ব্যাপারটা জানতাম। দিনের শেষে ফাইলটা আমি কারখানা থেকে নিয়ে গিয়ে বাড়িতে রাখতাম। আমার বাড়ি বলতে একটা টিলার গায়ে বাংলো বাড়ি। ফাইলটা রেখে দিতাম আমার বেডরুমে আলমারির লকারে। শুক্রবার রাত্রে গোডাউনে ডাকাতির খবর পেয়ে ছুটে গিয়েছিলাম। তখন ফাইলটার কথা আমার মনে ছিল না। বাড়ি ফিরে বিকেলে রমেশ আর সিদ্ধেশ্বরকে ফোনে জানিয়েছিলাম, আজ আমি যাচ্ছি না, তারা কাজ করুক। তারপর ফাইলটা আলমারি থেকে বের করতে গিয়ে দেখি লকারের তালা ভাঙা, ফাইল উধাও। মিস্টার সিনহা দুহাতে নিজের দুই গাল চেপে ধরলেন। বুঝলুম এটাই ওর হতাশা প্রকাশের ভঙ্গি। কর্নেল বললেন, বাংলোয় কে কে থাকেন? মিস্টার সিনহা ধরা গলায় বললেন, আমার স্ত্রী বেঁচে নেই, দুই মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, দুজনেই থাকে আমেরিকায়। আমার দুই জামাইয়ের একজন ডাক্তার, অন্যজন বিজনেসম্যান। বাংলোয় থাকে কেয়ারটেকার প্রদোষ সেন, জয়ন্তবাবুর বয়সী, খুব বিশ্বাসী। কলকাতার নিউ আলিপুরে আমার ছোট ভাই অধ্যাপক অরিন্দম সিং এর ছাত্র ছিল সে। 2 বছর আগে সে বরমডিহায় আমার কাছে গিয়েছিল। সে অনাথ আশ্রমে মানুষ হয়েছিল। এছাড়া থাকে দারোয়ান রামবিলাস, মালি নরহরি এবং তার বউ চামেলি, আর আছে রান্না ও বাজার করার লোক গয়ানাথ ঠাকুর। হালদার মশাই বলে উঠলেন, অগজেরা করছেন? মিস্টার সিনহা মাথা নেড়ে উত্তেজিত ভাবে বললেন,
আমি কি উন্মাদ? রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত গোপন ফাইল চুরি যাওয়ার কথা। গোয়েন্দা প্রবর তার কথায় বাধা দিয়ে বললেন, তা কইতেছি না, আলমারির লকার ভাঙার কথা অগ জানাইতেই পারেন। কি কন কর্নেল সাহেব? কর্নেল চুপচাপ তুম্ব মুখে এবং চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিয়ে টাকে হাত বুলোতে থাকলেন। মিস্টার সিনহা বললেন, আমার দৃঢ় বিশ্বাস, শুক্রবার শেষ রাত্রে আমি ডাকাতির খবর পেয়েই ছুটে গিয়েছিলাম। বেডরুমের দরজায় তালা দিতে ভুলে গিয়েছিলাম। ওই অবস্থায় মাথা ঠিক ছিল না। বাংলোয় ফিরেছিলাম বেলা 3টে নাগাদ। তারপর কিছু খেয়ে নিয়ে বেডরুমে গিয়ে রমেশ আর সিদ্ধেশ্বরকে ফোন করি। তারপর আলমারি খুলি। কর্নেল চোখ বুঝেই বললেন, আলমারির ডুপ্লিকেট চাবি? ডুপ্লিকেট চাবি লুকানো থাকে দেওয়ালের তাকে গণেশ মূর্তির তলায়, কিন্তু লকারের ডুপ্লিকেট চাবিটা খুলে আমি অন্য চাবির গোছায় রেখেছিলাম। এই দেখুন লকারের দুটো চাবি। মিস্টার সিনহা ব্রিফকেস খুলে এক গোছা চাবি বের করে কর্নেলকে দেখালেন। কর্নেল এবার চোখ খুলে চাবির গোছা দেখে নিয়ে বললেন, গণেশ মূর্তির তলার ডুপ্লিকেট চাবিতে শুধু আলমারিটা খোলা যায়, তাই তো? ঠিক বলেছেন। সেই চাবিটা কি যথাস্থানে আছে দেখেছিলেন? হ্যাঁ, চাবি আছে, সেখানেই আছে। নিউ আলিপুরে আপনার ছোট ভাই অরিন্দম সিংহ কলেজে কি পড়ান? সায়েন্স, সম্ভবত পদার্থবিজ্ঞান। কেয়ারটেকার প্রদোষ তাঁর ছাত্র ছিল। তাহলে নিশ্চয়ই সে পদার্থবিজ্ঞানের ছাত্র ছিল। মিস্টার সিনহা নিষ্পলক চোখে তাকিয়ে বললেন, অরিন্দমের ছাত্র যখন, তখন সে তাই। অরিন্দম বাবুকে কি কখনো প্রতিরক্ষা বিভাগের ওই সুইচ তৈরির কথা বলেছিলেন? একটু আভাস দিয়েছিলাম গত মাসে, যদি সে কোনো সাহায্য করতে পারে। ফাদার হফম্যানের সঙ্গে কখন আপনার দেখা হয়েছিল? আজ বিকেলে বাংলোর নিচে রাস্তায়। একমাত্র তাকেই ফাইল চুরি কথাটা বলেছি। তিনি প্রভাবশালী মানুষ, তাছাড়া তিনি আমার হিতৈষী। একটু খুলেই বলি, আমার ঠাকুরদা রাঁচিতে ওকালতি করতেন, বাবা সেখানেই ব্যবসা করতেন। আমরা দু ভাই রাঁচিতেই বড় হয়েছি। ক্যাথলিক মিশন স্কুলে পড়েছি। পরে অরিন্দম কলকাতায় আমার পিসিমশাইয়ের বাড়িতে থেকে পড়াশোনা করেছিল। পিসিমশাইয়ের সন্তানাদি নেই, তাই সে নিউ আলিপুরে পিসিমশাইয়ের বাড়িতেই থেকে গেছে। যাই হোক, ফাদার হফম্যান স্কুলে আমার শিক্ষক ছিলেন। পরে উনি বরমডিহায় চলে যান। আমার সঙ্গে ওর সম্পর্ক পিতা পুত্রের মতো। আমি অরিন্দমের মতো উচ্চশিক্ষা পাইনি, বাবার মতো ব্যবসাতে নেমেছিল। ফাদার হফম্যানের সাহায্যে বরমডিহায় গিয়ে আমার পেশায় সাফল্য এসেছিল, তাই ফাদারের কাছে আমার কোনো কথা গোপন করি না। কর্নেল বললেন, আপনার এই ব্যাকগ্রাউন্ডটা আমার জানা দরকার ছিল। বাই এনি চান্স আপনি অরিন্দম বাবুকে ফাইল চুরির কথা বলেছেন? বলিনি, কারণ অরিন্দম। মিস্টার সিনহা হঠাৎ চুপ করে গেলেন। তার মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠল। কর্নেল বললেন, বলুন মিস্টার সিনহা, আপনি কিছু গোপন করলে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আলিয়ার পিছনে ছুটতে আমি রাজি নই। মিস্টার সিনহা আসতে বললেন, ওকে বলিনি। গোপন ফাইলে যে যন্ত্রে সুইচ তৈরির প্রস্তাব ছিল, গত মাসে সেই ব্যাপারে তার সাহায্য চাওয়ার সময় লক্ষ্য করেছিল। সে উত্তেজিত হয়ে উঠেছিল। সরকারি গবেষণাপত্রটা সে দেখতে চেয়েছিল। আপনাকে এবার বলা উচিত মনে করছি। অরিন্দম আমাকে বলেছিল মূল যন্ত্রটার ফর্মুলা এবং নকশা পেলে সে নিজেই ওটা তৈরি করতে পারবে এবং বিদেশে বিক্রি করলে কোটি টাকা পাওয়া যাবে। আমাকে তার অর্ধেকটা সে দেবে। হালদার মশাই বলে উঠলেন, ঘরের শত্রু বিভীষণ, এখনই তারে জেরা করানোর দরকার আছে। কর্নেল বললেন, হালদার মশাই তাড়াহুড়ো করবেন না। দড়িকে অনেক সময় সাপ বলে ভুল হয়। মিস্টার সিনহা, এবার একটা কথা জানতে চাই। প্রদোষ সেন অনাথ আশ্রমে ছিল বলছিলেন। কোন অনাথ আশ্রমে? তাছাড়া সে অরিন্দম বাবুর ছাত্র হয়েছিল কিভাবে? মিস্টার সিনহা বললেন, এ ব্যাপারে আমার তত বেশি জানা নেই। অরিন্দমকে বছর 2 আগে আমার বাড়ি দেখাশোনা এবং পারিবারিক কাজকর্ম তদারকের জন্য একজন বিশ্বাসী লোক খুঁজে দিতে বলেছিল। আমার এই বাংলা বাড়ির আগের কেয়ারটেকার টাকা চুরি করে পালিয়েছিল।
তাহলে অরিন্দম বাবু তার ছাত্র প্রদোষকে আপনার কাছে পাঠিয়েছিলেন? হ্যাঁ, প্রদোষ ওর চিঠি নিয়ে এসেছিল। প্রদোষের নিজের মুখে শুনেছি সে তার স্যারের দয়ায় কলেজে পড়াশোনা করেছে। পাস করলেও তার রেজাল্ট ভালো হয়নি, সে একটা চাকরি খুঁজছিল। কর্নেল সোজা হয়ে বসে বললেন, আপনার ভাইয়ের ঠিকানা আর ফোন নম্বর চাই। না, আমি আপনার ভাইকে পুলিশে ধরিয়ে দেব না, আপনার ফাইল চুরির কথাও তাকে বলবো না। তবে অরিন্দম বাবুর ব্যাকগ্রাউন্ড সহ প্রদোষ সেনের ব্যাকগ্রাউন্ড আমাকে সতর্কভাবে জেনে নিতে হবে। আপনি চিন্তা করবেন না, ফাদার হফম্যানকে বলবেন আমি তার সঙ্গে শিগগির দেখা করব। আমার উদ্দেশ্য আপাতত দুর্লভ প্রজাতির অর্কিড সংগ্রহ। হ্যাঁ, অরিন্দম বাবুর ঠিকানা আর ফোন নম্বর লিখে দিন। আর আপনাকে একটা পরামর্শ দিই, চুপচাপ ফিরে যান বরমডিহায়, গিয়েই থানায় একটা ডায়েরি করাবেন। আপনার অনুপস্থিতিতে আলমারির লকার ভেঙে টাকা চুরি গেছে, কেমন? তারপর কারখানা চালু করুন। কারখানা নিশ্চয়ই বিমা করা আছে? বিমা করা থাকলে বিমা কোম্পানি আপনাকে টাকা দেবে। মিস্টার সিনহা বললেন, হ্যাঁ, তবে বিমার টাকা না পেলেও আমার কারখানা চালানোর মতো টাকা কড়ি আছে। কর্নেল টেবিল থেকে একটা কাগজের ছোট্ট প্যাড দিলেন তাকে, বললেন, সাবধান, পুলিশকে ফাইল চুরির কথা বলবেন না, বলবেন টাকা কড়ি চুরি গেছে। নিউক্লিয়ার ফিজিক্স এবং হুমকি। মিস্টার সিনহা তার ভাইয়ের নাম, ঠিকানা এবং ফোন নম্বর লিখে দিলেন। তারপর ব্রিফকেস খুলে 100 টাকার নোটের একটা বান্ডিল বের করে বললেন, ফাদার হফম্যান আমাকে বলেছেন ফি এর কথা তুললে আপনি অসন্তুষ্ট হবেন, কিন্তু এই জটিল রহস্যের পিছনে ছোটাছুটি করতে আপনার টাকা খরচ হবে। প্লিজ কর্নেল সরকার, এতে 1000-5 টাকা আছে। আপনি অন্তত যাতায়াত খরচ এবং হোটেল খরচ বাবদ এই টাকাটা নিন, না নিলে আমি মনে জোর পাবো না। ভেবেছিলুম কর্নেল এবার খাপ্পা হয়ে ভদ্রলোককে চলে যেতে বলবেন, কিন্তু আমাকে অবাক করে তিনি গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, এই কেসে ছোটাছুটির ব্যাপার তো আছেই, কিন্তু নীতিগতভাবে আমি টাকা নেব না। বরমডিহায় আমি যাব আমার নিজস্ব কাজে। অর্কিড সংগ্রহ এবং সুযোগ পেলে নরবানর দর্শন আমার উদ্দেশ্য। ক্যামেরায় দুর্লভ প্রজাতির পাখি, প্রজাপতি এবং জন্তু জানোয়ারের ছবি তোলাও আমার হবি। নরবানরের ছবি তুলতে পারলে বিদেশি পত্রিকায় একটা সচিত্র ফিচার লিখব। অন্তত $5 দক্ষিণা আশা করা যায়। যাই হোক, টাকাটা আপনি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদারকে অগ্রিম ফি হিসাবে দিয়ে যান। হালদার মশাইয়ের কাছে আশা করি তার এজেন্সির চুক্তিপত্র আছে। গোয়েন্দা প্রবার হাসলেন, সঙ্গে সবসময় আমার ডিটেকটিভ এজেন্সির কন্ট্যাক্ট পেপার লইয়া ঘুরি। কখন কোথায় একখান ক্যাশ হাতে পাই তা কন যায় না। তখনই মিস্টার সিনহার সঙ্গে হালদার মশাইয়ের 2 কপি চুক্তিপত্র সই হয়ে গেল। কর্নেল এবং আমি সাক্ষীর ঘরে সই করলুম। টাকার বান্ডিল প্যান্টের পকেটে চালান করে হালদার মশাই বললেন, পরে বিল কইরা দিমু, সব টাকা খরচ না হইলে ফেরত দিমু, চিন্তা করবেন না। অনিমেষ কান্তি সিংহ চলে যাবার পর বললুম, ভদ্রলোক একজন শিল্পপতি, টাকার কুমির। হালদার মশাই 10,000 চাইলেই পারতেন। আমার কৌতুকে হালদার মশাই কান দিলেন না, বললেন, প্রথমে কি করুন কর্নেল স্যার? কর্নেল বললেন, আপনাকে তখন একটা ত্রিভুজের কথা বলছিল। কিন্তু ত্রিভুজ দিয়া কি হইব? খবরের কাটিংগুলো কি মন দিয়ে পড়েননি? পড়ছি, কিন্তু ত্রিভুজ কেন? গত মে মাসে দিল্লিতে প্রথম নরবানরের আবির্ভাব। তার কয়েকদিন পরে বিখ্যাত কন্ট্রাক্টর মহাবীর জয়সওয়ালের অফিসে ডাকাতি এবং একইভাবে দারোয়ানের হাড়গোড় ভাঙা দলা পাকানো লাশ পাওয়া যায়। দিল্লির পুলিশ এই ঘটনার সঙ্গে নরবানরের যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখেছিল, কিন্তু তদন্তে কোনো প্রমাণ মেলেনি। যারা নরবানরকে দেখেছে বলেছিল তারা পুলিশের জেরায় কথাটা অস্বীকার করেছিল। মনে পড়ছে বলে হালদার মশাই খবরের কাটিংগুলো উল্টাতে ব্যস্ত হলেন। কর্নেল বললেন, থাক, আমার মুখেই শুনুন। গুজরাটের শাহাবাদ শহরে নরবানরের আবির্ভাব হয়েছিল জুন মাসে। জুনের দ্বিতীয় সপ্তাহে শাহাবাদে শিল্পপতি
ভজনলাল জৈনের কারখানা রাতারাতি আগুন লেগে ছাই হয়ে গিয়েছিল। পড়ছি। সেখানেও দুজন সশস্ত্র দারোয়ানের দলা পাকানো লাশ পাওয়া গিয়েছিল। পুলিশ দিল্লির মতোই প্রথমে নরবানরের সঙ্গে ঘটনাটা জড়াতে চেয়েছিল, কিন্তু তদন্ত করে তার কোনো প্রমাণ মেলেনি। এবার না বলে পারলুম না। বরমডিয়ার ঘটনাতেও একই ব্যাপার। দুজন দারোয়ানকে 300 ফুট নিচে নদীর মধ্যে পাথরে ছুঁড়ে ফেলা হয়েছে। কর্নেল হাসলেন। মিস্টার সিনহার কাছে জানা গেল তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা বিভাগের কোনো শাখা থেকে একটা অর্ডার পেয়েছিলেন। দিল্লির মিস্টার মহাবীর জয়সওয়াল এবং শাহাবাদের ভজনলাল জৈনও কেন্দ্রীয় প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন শাখার অর্ডার সাপ্লাই করতেন। এটাই অদ্ভুত ব্যাপার। হালদার মশাই উত্তেজিত হয়ে বললেন, পড়ছি। আমি রসিকতা করে বললুম, তাহলে তো প্রতিরক্ষা বিভাগের গুপ্তচররা এতদিন কাজে নেমে পড়েছেন, তাদের সঙ্গে প্রতিযোগিতায় কি কর্নেল এঁটে উঠবেন? কর্নেল তুম্ব মুখে বললেন, আমি একজন রিটায়ার্ড কর্নেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তরুণ বয়সে বর্মা ফ্রন্টে যুদ্ধ করেছি। গেরিলা যুদ্ধেও আমার দক্ষতা আছে জয়ন্ত। তুমি ভুলে যেও না, কর্নেল নীলাদ্রি সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিশেষ পরিচয়পত্র দিয়েছে। আমাদের দেশের সরকারি গুপ্তচরদের কাছে সম্ভবত আমার নামটা অজানা নয়। বুঝলুম আমার বৃদ্ধ বন্ধুর আঁতে ঘা দিয়ে ফেলেছি। বললুম, প্লিজ কর্নেল, ঘাট মানছি, রসিকতা শোনার মুড আপনার নেই, তা বুঝতে পারছি। এবার কর্নেল তার বিখ্যাত অট্টহাসি হাসলেন। তারপর বললেন, হালদার মশাই, ত্রিভুজ পরিক্রমা করুন। প্রথমে দিল্লিতে মিস্টার জয়সওয়াল, তারপর যান শাহাবাদে মিস্টার জৈনের কাছে, তারপর বরমডিহাতে ফিরে আমার সঙ্গে দেখা করবেন। হালদার মশাই বললেন, কিন্তু ওনারা কি আমারে পাত্তা দেবেন? হালদার মশাই, আপনি তো সাধু সন্ন্যাসীর ছদ্মবেশ ধরতে পটু। মিস্টার জয়সওয়াল আর মিস্টার জৈনের বাড়ির ঠিকানা জেনে নিয়ে তাদের বাড়িতেই দেখা সাক্ষাতের চেষ্টা করবেন। একজন হিন্দু, অন্যজন জৈন। হিন্দু শাস্ত্রের জ্ঞান আপনার আছে, তা অনেক কেসেই দেখেছি। এবার জৈন শাস্ত্র সম্পর্কে কিছু জ্ঞান সংগ্রহ করে নেবেন। ট্রেনে যেতে যেতে জৈন ধর্মের বই পড়ে নেবেন, ইংরেজিতে এসব বই পাওয়া যায়। বরং আজই কলকাতার পরেশনাথ মন্দিরে গিয়ে খোঁজ খবর নিন। একটা কথা, সঙ্গে আপনার লাইসেন্সড ফায়ার আর্মস রাখতে ভুলবেন না যেন, আর যাওয়ার সময় আমাকে ফোন করবেন। গোয়েন্দা প্রবর সবেগে প্রস্থান করলেন। এদিন কর্নেল আমাকে সল্ট লেকে ফিরতে দিলেন না। খাওয়া দাওয়ার পর অভ্যাস মতো আমি ড্রয়িং রুমের ডিভানে ভাত ঘুম দিয়ে নিতে চিত হয়েছিল। কর্নেল তার ইজি চেয়ারে বসে চুরুট টানছিলেন। একবার ঘুরে আমার উদ্দেশ্যে বললেন, এখন 1:30 বাজে, ঠিক 2:30 নাগাদ আমরা বেরোবো। চোখ বুজে আসছিল, শুধু বললুম, তারপর নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল। কর্নেলের ডাকে চোখ খুলে বললুম, কি বিপদ? বিপদ কিসের? এ ঘরে নরবানরের উপদ্রব ঘটেনি। উঠে পড়ো, 1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছো। উঠে দাঁড়িয়ে দেওয়াল ঘুড়ি দেখে বললুম, 3টে বাজে দেখছি। আপনি 2:30টাতে বেরোবেন বলেছিলেন। কর্নেল বললেন, যার কাছে যাচ্ছি তিনি 3:30 4টের মধ্যে যেতে বলেছেন, কারণ বিকেল 5টায় তার কোথাও একটা জরুরি মিটিং আছে। কে তিনি? আর কথা নয়, বেরিয়ে পড়া যাক। বলে তিনি হাঁক দিলেন, ষষ্ঠী, আমরা বেরোচ্ছি। কেউ ফোন করলে নাম আর নম্বর লিখে রাখবি, আমরা 6টার মধ্যেই ফিরব। নিচে লনের পাশে পার্কিং জোনে আমার ফিয়াট গাড়িটা রাখা ছিল। গাড়িতে আমার বাঁদিকে বসে কর্নেল বললেন, নিউ আলিপুর, শর্টকাটে যাব। স্টার্ট দিয়ে বললুম, তাই বলুন, অধ্যাপক অরিন্দম সিং এর বাড়ি যাবেন? কর্নেল কোনো জবাব দিলেন না, হাতের ইঙ্গিতে পথ নির্দেশ করলেন।
বরাবর দেখে আসছি কলকাতার অলি গলি তার নখদর্পণে। রবিবার বলে ট্রাফিক জ্যামের পাল্লায় পড়িনি। আধ ঘন্টার মধ্যে নিউ আলিপুর পস এরিয়ায় পৌঁছে গেলুম। তারপর কর্নেলের নির্দেশ মতো একটা 7 তলা হাউজিং কমপ্লেক্সের গেট দিয়ে ঢুকে পার্কিং জোনে গাড়ি রাখলুম। গেটে দারোয়ান ছিল। সম্ভবত কর্নেলের ফর্সা রং, সাদা দাড়ি আর টুপি দেখে সাহেব শুভ ভেবে কোনো প্রশ্ন করেনি, বরং সেলাম দিয়েছিল। বি ব্লকের অটোমেটিক লিফটে উঠে কর্নেল 5 তলা অর্থাৎ 4th ফ্লোরের বোতাম টিপলেন। তারপর লিফট থেকে নেমে করিডোরে এগিয়ে 21 নম্বর অ্যাপার্টমেন্টের দরজায় ডোরবেলের সুইচ টিপলেন কর্নেল। আমি তার পিছনে ছিলাম। একটু পরে দরজা খুলে পাজামা পাঞ্জাবি পরা সুদর্শন চেহারার এক ভদ্রলোক ভুরু কুচকে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার। কর্নেল তার নেম কার্ড দিলেন। বুঝলুম ইনি অধ্যাপক অরিন্দম সিংহ। বয়স অনুমান করলুম 40-এর অধারে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ইনি? আমি আমার নেম কার্ড বের করে তাকে দিলুম। তিনি ঠোঁটের কোণে হেসে বললেন, কর্নেল সরকার প্রকৃতি বিজ্ঞানী, তার সঙ্গে একজন সাংবাদিক। এনিওয়ে, ভিতরে আসুন। অধ্যাপক সিংহ যে উচ্চবিত্ত শ্রেণীর মানুষ তার পরিচয় বসবার ঘরে ঢুকেও পাওয়া গেল। তাছাড়া ঘরে আধুনিক শিল্প সংস্কৃতির নমুনাও প্রচুর। র্যাকে পরিচ্ছন্ন নানা আকারের বই ঠাসা। সোফায় আমাদের বসতে বলে অধ্যাপক সিংহ ঘড়ি দেখলেন। তারপর বললেন, চা কিংবা কফি? কর্নেল বললেন, ধন্যবাদ, আমার হাতে সময় কম, শুধু 2-4টি কথা বলতে এসেছি। বলুন। আপনি জানেন কি আপনার দাদা মিস্টার AK সিনহা আমার সঙ্গে দেখা করতে গিয়েছে? কোনো এক কর্নেল সাহেবের কাছে জরুরি কি কাজে দাদা দেখা করতে গিয়েছিল এটুকু জানি। দাদা পরে রিং করেছিল, সে বরমডিহা চলে যাচ্ছে, আমার এখানে আর ফিরছে না। প্রদোষ সেন আপনার ছাত্র ছিল? অধ্যাপক সিংহের মুখে গাম্ভীর্যের ছায়া পড়ল। হ্যাঁ ছিল, কেন? নিছক কৌতূহল বলে কর্নেল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকালেন। শুনেছি পিতৃমাতৃ পরিচয়হীন যে কোনো অনাথ আশ্রমে ছিল এবং আপনি তাকে নিয়ে এসে উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন। কতকটা তাই, তবে আমাদের কলেজে অনাথ আশ্রমের জন্য 3টে সিট সংরক্ষিত আছে। কাঞ্চনপুর অনাথ আশ্রমে উচ্চ মাধ্যমিক স্কুল আছে। আশ্রমের স্বামীজি প্রদোষের জন্য আমাকে অনুরোধ করেছিলেন। আমি প্রিন্সিপালকে বলে তার পড়ার ব্যবস্থা করেছিলাম। সে আপনার ব্যক্তিগত ল্যাবে আপনার গবেষণায় সাহায্য করত? দাদা আপনাকে কথা বলেছে? না, আমার অনুমান এটা। অধ্যাপক সিংহ বাঁকা হেসে বললেন, আপনার অনুমান কিছুটা সত্য, তবে আমার মনে হচ্ছে আপনি অন্য কোনো সূত্রে কথাটা জেনেছেন। যাই হোক, প্রদোষের তত মেধা ছিল না। আমার ল্যাবে প্রদোষ উৎপাত বাঁধাত। দাদা একজন বিশ্বস্ত কেয়ারটেকার খুঁজছিলেন, প্রদোষকে তাই দাদার কাছে পাঠিয়েছিল। কিন্তু তার সম্পর্কে আপনার কৌতূহলের কারণ জানতে পারি? নিছক কৌতূহল। প্রদোষের পদবী সেন কেন বলতে পারেন? জানি না, কাঞ্চনপুর অনাথ আশ্রমের স্বামীজি নিশ্চয়ই জানতেন তার বাবার পদবী সেন ছিল। আপনার অরিন্দম ছাড়া কি অন্য কোনো নাম আছে? এ ধরনের ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দেব না। বলুন, আর কি কথা আছে? বরমডিহায় আপনার দাদার গোডাউনে ডাকাতির কথা শুনেছেন কি? শুনেছি। মাই গুডনেস। নড়ে বসলেন অধ্যাপক সিংহ। আপনি কি কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর অফিসার? অবসরপ্রাপ্ত কর্নেল আপনি। আপনার চুল দাড়ি সাদা হলেও বার্ধক্যের লক্ষণ আপনার মধ্যে দেখছি না। কাজেই আপনি CBI অফিসার হতে পারেন। কিন্তু বরমডিহার ঘটনা সম্পর্কে আমার কাছে কেন? কর্নেল হাসলেন। সেখানে একটা নরবানরের উপদ্রব ঘটেছে, শুনেছেন কি? শুনেছি, খবরের কাগজে বেরিয়েছে। কিন্তু হঠাৎ নরবানর কেন? আমি কি নরবানর? আপনি এবার আসতে পারেন। আর একটা প্রশ্ন ছিল, প্লিজ উত্তেজিত হবেন না। আপনার দাদা প্রতিরক্ষা বিভাগের একটা শাখা থেকে এক ধরনের সুইচ তৈরির অর্ডার পেয়েছেন। আপনি তাকে সাহায্য করবেন বলেছিলেন, করেছিলেন কি? ওহ মাই গড, দাদা আমাকে ফাঁসাতে চাইছে দেখছি। চাইবেই তো,
আমি দাদার বইমাত্রেয় ভাই। দাদা আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল, তবুও আমি তাতে দুঃখ পাইনি। আমি একজন সেলফ মেড ম্যান। দাদাকে ফোনে জানিয়ে দেব সে যেন আমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখে। আপনি দয়া করে এবার আসুন। কর্নেল উঠে দাঁড়ালেন। তার গলায় যথারীতি ক্যামেরা আর বাইনোকুলার ঝুলছিল। তিনি দ্রুত ক্যামেরা তুলে শাটার টিপলেন এবং আলো ঝিলিক দিল। আপনার একটা ছবি নিলুম। ছবি তোলা আমার হবি। অধ্যাপক সিংহ কর্নেলের ক্যামেরার দিকে হাত বাড়িয়েছিলেন, কিন্তু কর্নেল দ্রুত বেরিয়ে পড়লেন। আমিও তাকে অনুসরণ করলুম। লিফটে চেপে নামতে নামতে বললুম, আপনি যা নাটক করলেন, এবার গেটে সিকিউরিটি আটকাবে আমাদের এবং পুলিশ আসবে। কর্নেল বললেন, দেখা যাক। কেমন করে বুঝলেন যে উনি গেটে আমাদের আটকানোর ব্যবস্থা করবেন না? ভদ্রলোক নিউ আলিপুর থানায় ফোন করে আমার নামটা নিশ্চয়ই বলবেন। কাজেই কর্নেল নীলাদ্রি সরকারের কাজে পুলিশ বাধা দিতে আসবে না, বরং যদি আসে সিকিউরিটির হাত থেকে পুলিশ আমাদের উদ্ধার করবে। চিন্তা করো না। আমার সত্যি একটু ভয় হচ্ছে কর্নেল। তুমি সাংবাদিক, অধ্যাপক সিংহের গবেষণা সম্পর্কে খবর নিতে এসেছিলে, মনে রাখো কথাটা। তাছাড়া আমি বাড়ি থেকে বেরোনোর আগেই নিউ আলিপুর থানায় জানিয়ে এসেছি। এতক্ষণ পুলিশের জিপ গেটে এসে পৌঁছানোর কথা জয়ন্ত। তুমি বোঝো সবই, তবে দেরিতে। নিচে নেমে হতবাক হয়ে গাড়িতে উঠলুম। লক্ষ্য করলুম গেটের বাইরে সত্যিই পুলিশের একটা জিপ দাঁড়িয়ে আছে। একজন পুলিশ অফিসার বেটন হাতে পায়চারি করছেন। আমার গাড়ি গেটে পৌঁছালে দারোয়ান গেট খুলল না। সিকিউরিটির উর্দি পরা কয়েকজন লোক গেটের সামনে দাঁড়িয়েছিল। তখনই পুলিশ অফিসার বেটন তুলে তাদের ধমক দিলেন। তারা ভ্যাবাচাকা খেয়ে সরে দাঁড়ালো। গেটও খুলে গেল। বেরিয়ে যাওয়ার পর কর্নেলের নির্দেশে গাড়ি দাঁড় করালো। সেই পুলিশ অফিসার কাছে এসে বললেন, ব্যাপার কি স্যার? কর্নেল একটু হেসে বললেন, তেমন কিছু না অলোক। তুমি এ থানায় এসেছো জানতাম না। সবে এসেছি স্যার, 2 সপ্তাহ আগে। ঠিক আছে, আমার কাজ শেষ, তুমি থানায় ফিরে যাও। ওসি গণেশবাবুকে বলবে আমি তার সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছি। যেতে যেতে বললুম, মাথা ভোঁ করছে। আপনার এই আয়োজন আর অধ্যাপক ভদ্রলোকের ফটো তোলা, ব্যাপারটা কি? আর অধ্যাপকই বা আপনার সঙ্গে অভদ্র ব্যবহার করছিলেন কেন? কর্নেল বললেন, মাথা থেকে ব্যাপারটা বের করে দাও, আমাদের জীবদ্দশায় বাড়ি ফিরতে হবে। তার মানে? জয়ন্ত, ঠান্ডা মাথায় গাড়ি ড্রাইভ না করলে অ্যাক্সিডেন্ট বাঁধাবে যে। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে সোফায় থপাস করে বসে বললুম, আপনার সংসর্গে অনেক জ্ঞানীগুণী বিখ্যাত মানুষকে দেখেছি। কোনো কলেজের একজন বিজ্ঞান শিক্ষকের এমন আচরণ দেখে আমার সত্যি বড় অবাক লেগেছে। কর্নেল ইজি চেয়ারে বসে ষষ্ঠীচরণকে কফি আনতে বললেন। তারপর হেলান দিয়ে একটু চোখ বুজে ধ্যানস্থ হলেন। আমার কথা তার কানে গেল কি না জানি না। একটু পরে ষষ্ঠীচরণ কফি আর স্ন্যাক্স সহ ট্রে এনে সেন্টার টেবিলে রাখলো। মৃদু স্বরে সে বলল, কাফি বাবা মশাই। কর্নেল চোখ খুলে সোজা হলেন। তারপর কফির পেয়ালা তুলে চুমুক দিয়ে বললেন, কেউ ফোন করেছিলেন? ষষ্ঠী সাহেব পা বাড়িয়েছিল। ঘুরে দাঁড়িয়ে জিপ কেটে বলল, হই যা, বলতে ভুলেছি। বলবি তো, টিভিতে ক্রিকেট খেলা দেখছিলি। আগে বাবা মশাই, এক ভদ্রলোক ফোন করেছিলেন, নাম বললেন না। নম্বর চাইল, বললেন 6টার পর আবার ফোন করুন। বেরো, ক্রিকেট খেলা দেখবে। ষষ্ঠী কাঁচুমাচু মুখে চলে গেল। আমি বললুম, হঠাৎ অধ্যাপক সিং এর ফটো তুললেন কেন, তা জানতে পারি? কর্নেল একটু হেসে বললেন, যে আমাকে দেখে সিবিআই অফিসার বলে সন্দেহ প্রকাশ করছে, কোনো অজানা কারণে তার কোনো বিষয়ে দুর্বলতা আছে। অতএব তাকে আরো ভরকে দিতে ফটো তুলতেই হলো। শুধু ভরকে দিতে বলে মনে হচ্ছে না জয়ন্ত। ক্যামেরায় লোড করা ফিল্মে আর একখানা মাত্র ছবি তোলা যেত, তাই সেটা কাজে লাগিয়েছি। ভদ্রলোকের চেহারা চুলের কেতা দেখে সিনেমার হিরো মনে হচ্ছিল। কলেজে নিউক্লিয়ার ফিজিক্স পড়ান বলে একটু রূপচর্চা করবেন না? নিউক্লিয়ার ফিজিক্স
পারমাণবিক পদার্থবিদ্যা? আপনি কি করে জানলেন? জয়ন্ত, কেন যে তুমি সাংবাদিক হয়েছো বুঝি না। চোখের চেয়ে শক্তিমান ইন্দ্রিয় মানুষের নেই। র্যাকের মাথায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে ওর বক্তৃতা দেওয়ার একটা ছবি ছিল। র্যাকটা ছিল সোফার পাশেই। ছবির তলায় ওর বক্তৃতার বিষয় ছাপা ছিল বোল্ড টাইপে। আশ্চর্য! ইনিও লেখেন A.K. সিনহা, তবে গোড়ায় প্রফেসর শব্দটা থাকে। এই যে তফাৎ। বুঝলুম। তা এমন একজন বিজ্ঞানী কলেজে পড়ে আছেন কেন? বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করার যোগ্যতা তার তাহলে অবশ্যই আছে। তা নিয়ে আমার তদন্ত করার সময় নেই। শুধু এটুকু অনুমান করতে পারো ওর জীবনে কোনো ব্ল্যাক স্পট থাকা সম্ভব। ভদ্রলোক অমন একটা অ্যাপার্টমেন্টে বাস করেন, পশ এরিয়া। ঘরে ঢুকে মনে হচ্ছিল ইউরোপ আমেরিকার কোনো ধনী লোকের ঘরে বসে আছি। পা দেবে যাওয়া দামি কার্পেট আর ওইসব আসবাবপত্র। কলেজের মানে থেকে এভাবে উপরে ওঠা যায় না। হ্যাঁ, আপনি ওর ব্যক্তিগত ল্যাবরেটরির কথা জানলেন কোন সূত্রে? কর্নেল হাসলেন। নিউক্লিয়ার ফিজিক্সে যার ডিগ্রি আছে এবং যার আর্থিক অবস্থা এত সচ্ছল, তার একটা পার্সোনাল ল্যাব থাকবে না এই যুগে? কিন্তু কর্নেল, কলেজে কি নিউক্লিয়ার ফিজিক্স পড়ানো হয়? সায়েন্স কলেজে অবশ্যই হয়। তাহলে সায়েন্স কলেজে খোঁজ খবর নিলেই তো ওর সম্পর্কে সব খবর জানা যাবে। দেখা যাক। কলকাতায় ফ্যান ঘুরলেও প্রকৃতির খাতায় দিনের দৈর্ঘ্য কমে এসেছে। ষষ্ঠীচরণ এসে আলো জ্বেলে দিয়ে গেল। কর্নেল আবার ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে ধ্যানমগ্ন হলেন। কিছুক্ষণ পর টেলিফোন বেজে উঠল। কর্নেল সিধে হয়ে বসে রিসিভার তুলে নিলেন। তারপর কার সঙ্গে অন্তত 5 মিনিট ধরে কথাবার্তা হলো কিছু বুঝতে পারলুম না। কর্নেল গলার ভিতরে হুম হাম করে কি বলছিলেন। তারপর রিসিভার রেখে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এক ভদ্রলোকের ফোন। ষষ্ঠী যার কথা বলেছিল? হ্যাঁ, নাম বললেন না। কণ্ঠস্বর আর কথাবার্তা শুনে মনে হলো শিক্ষিত। আমি বরমডিহায় যাব সে খবর উনি জানেন। আমি সেখানে গেলে নরবানর আমাকে তুলে ছোটনাগপুর পাহাড়ের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় ছুঁড়ে ফেলবে। অতএব আমি যেন সেখানে না যাই এবং A.K. সিনহার কেসে নাক না গলাই। অর্থাৎ একখানা হুমকি। চমকে উঠেছিলাম হুমকি শব্দটা শুনে। বললাম, তাহলে নরবারণের পিছনে একটা দুষ্ট চক্র আছে? কর্নেল তুম্ব মুখে বললেন, যাই হোক, আমি যে সঠিক পথে পা ফেলেছি তাতে ভুল নেই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।